ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। বাংলা ছোট গল্প দিয়ে সাজানো আজকের গল্পের নাম রহস্য। রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে দেবপ্রতিম চক্রবর্তী। সমগ্র চরিত্র অভিনয় তৃষা মুখার্জি আর দেবপ্রতিম চক্রবর্তী। শুরু হচ্ছে রহস্য। আমার বন্ধুর শোনা এই গল্পটি। বন্ধু বর্তমানে কলকাতার কোনো এক কলেজের প্রফেসর। বেশ বুদ্ধিমান, বিশেষ কোনো অনুভূতির ধার ধরেন না। উগ্র বৈষয়িকতা না থাকলেও জীবনকে উপভোগ করার আগ্রহ আছে, সে কৌশলও জানা আছে। সেদিন রাতে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, নানা রকম গল্প হচ্ছিল গরম চা ও আনুষঙ্গিক খাদ্যের সঙ্গে মজিয়ে। অবশ্যই ভূতের গল্পই হচ্ছিল। আমার বন্ধু একটা গল্প বলেন, আশ্চর্য লাগলো গল্পটা। একজন বিজ্ঞানের অধ্যাপক যখন এই গল্পটা বললেন, তখন এর মূল্যটা আছে ভেবেই গল্পটা বলছি। তার নিজের কথাতেই বলি। সেবার আমি বিএ পরীক্ষা দিচ্ছি। অনার্স পরীক্ষা হয়ে যাওয়ার পরে 3-4-5 দিন ছুটি পাওয়া গেল। কিসের ছুটি তা আমার এতকাল পরে মনে নেই। ভবতারণ ঘোষাল বলে আমার এক বন্ধু ছিল। ওর বাড়ি ছিল বেলঘরেতে। ভবতারণ ক্লাসে খুব পান খেত। ক্লাসের বাইরে ঘন ঘন সিগারেট খেত, অশ্লীল কথাবার্তা বলতো, লম্বা লম্বা কথা বলতো, চালবাজির অন্ত ছিল না। আমার সঙ্গে খুব বলতো, কারণ আমি নিজেও চালবাজ ছিলাম। সেসব কথা ভাবলে হাসি পায়। তারপর যা বলছিলাম, অনার্স পরীক্ষা শেষ হবার দিন ভবতারণ আমায় টেনে নিয়ে গেল ওদের বাড়িতে। যাবার সময় ট্রেনে গেল, কিন্তু ট্রেন থেকে নেমে অনেকটা হাঁটতে হলো। ওদের বাড়িটা প্রায় গঙ্গার ধারের কাছে। কিছুক্ষণ ওর বাড়িতে থেকে হঠাৎ কি একটা বিষয় ওর বিতর্ক হলো ওর আর আমার মধ্যে। এমন চরমে উঠল সে তর্ক যে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার উপক্রম। হায়রে সেসব দিন, এই রোদ, এই মেঘ, তখনকার জীবনে তাই ছিল স্বাভাবিক। যা হোক, আমি ভয়ানক রেগে ওদের বাড়ি থেকে সেই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ল। এমন জায়গায় ভদ্রলোকের থাকতে আছে? ব্যারাকপুর ট্রাঙ্ক রোড দিয়ে হনহন করে হাঁটছি কলকাতা মুখো। দিব্যি ফুটফুটে জ্যোৎস্না রাত। মাঝে মাঝে এক আধখানা মোটর দ্রুত বেগে চলেছে কলকাতার দিকে। সম্পূর্ণ নির্জন রাস্তা। একবার একটা মাতাল কুলি ছাড়া আর কোনো লোকের দেখা পাইনি। একটু বিশ্রাম দরকার। ডাইনে বাঁয়ে চাইতে চাইতে যাচ্ছি। কিছু দূর গিয়ে একটা বাগান বাড়ি দেখে তার মধ্যে ঢুকে পড়ল। বাইরে থেকেই মনে হয়েছিল এই বাগান বাড়িতে কেউ থাকে না। আছে হয়তো একটা উড়ে মালি, তাকে 2-4টে পয়সা দিলে বাগানের মধ্যে বসে একটু বিশ্রাম করতে দেবে। এখন নিশ্চয় একটা পুকুর আছে বাগানে, নিশ্চয় তার ঘাট বাঁধানো। এমন গ্রীষ্মের দিনে জ্যোৎস্না রাতে পুকুরের বাঁধা ঘাটে কিছুক্ষণ বিশ্রাম করবার আনন্দ অনেকদিন পরে হয়তো কপালে জুটে যাবে। বাগানের মধ্যে ঢুকে মনে হলো এই বাগানে কেউ বাস করে না, ঘন ঘন কেউ আসেও না। লাল কাপড়ের পদগুলোর উপর 1 হাত লম্বা উলু ঘাস, ফুলের ক্ষেত আর আগাছার জঙ্গল ভর্তি। আরো একটু অগ্রসর হয়ে মনে হলো এ বাগান বাড়ি খুব বড় লোকের। অন্তত যে সময় এ বাগান বাড়ি তৈরি হয়েছিল সে সময় মালিকের অবস্থা ছিল খুব ভালো। শৌখিন রুচির পরিচয় আছে এর প্রত্যেকটি গাছপালায়, প্রত্যেকটি ইটে পাথরে। আগাছা ভরা ফুলের ক্ষেতের মাঝে মাঝে এখানে ওখানে পাথরের অপসরী মূর্তি, 2-1টির মুখ ভাঙা, ভাঙা নাক। অনেক এমন অপসরী মূর্তি আছে বাগানের এদিকে ওদিকে। কোনটির পিঠ দেখা যাচ্ছে, কোনটির মুখ ঝোপের আড়ালে আড়ালে। একটু দূরে গিয়ে বাঁদিকে চওড়া পথ ধরলাম।
দেখলাম পুকুরে গিয়ে পথটা শেষ হয়েছে। তবে যে ধরনের পুকুর আশা করেছিলাম তা নয়, অনেক কালের পুরনো পুকুর। বাধাঘাট একসময় ছিল, এখন তার মাঝামাঝি প্রকাণ্ড ফাটল ধরেছে। রাস্তায় দুপাশে বট অসত্য গাছ গজিয়েছে। সে ঘাটে নামা যায় না সিঁড়ির সাহায্যে। এই রাত্রে তো সাপের ভয়, সেদিকে যেতেই আমার সাহস হলো না। ঘাটের থেকে কিছু দূরে একখানা বেঞ্চি পাতা। ক্লান্ত শরীরে বেঞ্চির ওপর শুতেই কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। আমার তন্দ্রা যখন ছুটে গেল তখন অনেক রাত। সামনের দিকে একটা অদ্ভুত সন্দেহ হলো আমার মনে। আমার বেঞ্চিখানা থেকে কিছু দূরে যে অপসরী মূর্তিটা আমার দিকে পাশ ফিরিয়ে দাঁড়িয়ে আছে, সেটার দিকে ঘুম ভেঙে আমার চোখ পড়ল। সঙ্গে সঙ্গে মনে হলো এতক্ষণ সে মূর্তিটা অন্য কি কাজ করছিল বা অন্যদিকে অন্যভাবে দাঁড়িয়েছিল। আমাকে জাগতে দেখেই সেটা চট করে যেন নিজেকে সামলে নিয়ে আবার পূর্ববৎ ভঙ্গিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। আমি অবাক বিস্ময় সোজা হয়ে বসলাম, চোখ মুছলাম ভালো করে। ঘুমের ঘোর, কিন্তু তা বলে তো মনে হলো না। আমি ঘুম ভেঙে স্পষ্টই দেখেছি ও পুতুলটা কি একটা করতে যাচ্ছিল। আমার সাড়া পেয়ে সামলে নিয়েছে। সমস্ত শরীর যেন অবশ, ভারী। ঘুমের ঘোর ভালো কাটেনি। রাস্তায় হাঁটবার ইচ্ছে নেই মোটে। আবার সেই বেঞ্চিখানিতেই শুয়ে পড়লাম। শোয়া মাত্র আবার কখন ঘুমিয়ে পড়েছি। ঘুম আসবার পূর্ব পর্যন্ত কিন্তু একটা কৌতূহল আমার মনে বারবার উকি দিয়েছে, পুতুলটা কি করতে যাচ্ছিল। আমার ঘুম ভেঙে দেখি কি একটা করতে করতে ও সামলে গেল। অনেক রাতের ঠান্ডা ফুরফুরে হাওয়ায় আমি গাঢ় ঘুমে অচেতন হয়ে পড়েছিলাম। আবার যখন আমার ঘুম ভাঙল তখন চাঁদ ঢলে পড়েছে পশ্চিম আকাশে। গাছপালার পিছনে ফুটফুট করছে জ্যোৎস্না। পশ্চিম দিক থেকে লম্বা লম্বা গাছের ছায়া পড়ছে ফুলের ক্ষেতে, আগাছার জঙ্গলে। ঘুম ভেঙে উঠেই আমার মনে হলো আমি প্রথম যখন এ বাগানে ঢুকি তখন বাগানের যা ছিল এখন তা নেই। কোথায় কি যেন একটা পরিবর্তন হয়ে গেছে। ঘুমের ঘোর যতই ভাঙতে লাগলো আমার মনে ধারণা ততই বদ্ধমূল হতে লাগলো। আগে যা ছিল তা এখন নেই, কি একটা বদলে গিয়েছে। অথচ কি যে সেটা বুঝতেও পারছি না। কি বদলে গেল কোথায়? হঠাৎ আমার চোখ পড়ল সামনে। চোখ ভালো করে মুছলাম। পরিবর্তন ওখানেই হয়েছে যেন। আগে যা ছিল তা এখন নেই। কিন্তু কি পরিবর্তন, কি বদলে গেল? 1 মিনিট কি 1.5 মিনিট কেটে গেল। সঙ্গে সঙ্গে সারা দেহে বিদ্যুতের স্রোতের মতো বয়ে গিয়ে আমাকে সম্পূর্ণ আড়ষ্ট ও অবশ করে দিল। আসল সত্যিটা আমার চোখের সামনে ফুটে উঠল। এই উচ্চ বেদিটার ওপরে বসানো সে অপ্সরী পুতুলটা কোথায় গেল? বেদিটা খালি পড়ে আছে, পুতুল নেই। প্রথমটা যেন বিশ্বাস হলো না। সত্যি কি ওখানে অপ্সরী মূর্তিটা ছিল? অন্য জায়গায় ছিল হয়তো, আমি হয়তো ভুল দেখছিলাম। তা কি কখনো হয়? পাথরের এত বড় পুতুলটা গভীর রাত্রে কে নিয়ে যাবে? আমারই ভুল। কিন্তু এই অপ্সরী মূর্তিটি অন্যদিকে চেয়ে কি একটা করতে যাচ্ছিল। আমি ঘুম ভেঙে দেখেছিলাম এই বেদিটার ওপরেই সেই পুতুলটা ছিল। না থাকলে আমি এই বেঞ্চিতে শুয়ে দেখলাম কি করে? বেশ মনে আছে, এই বেঞ্চিতে শুয়ে পুতুলটা প্রথম আমার চোখ পড়ল। আমার দিকে ওর পাশ ফেরানো ছিল। এও ভেবেছিলাম, আমার মনে আছে,
এ ধরনের পুতুল কি ইতালি থেকে আসে না এদেশেই তৈরি হয়? এত সব একবারে ভুল হয়ে যাবে? কিন্তু তা যদি না হয় তবে সে অপসরি মূর্তি বা যাবে কোথায়? এত রাতে কে উঠিয়ে নিয়ে গেল মূর্তিটা? চোর নিয়ে গেল? যদি তাই হয়, এতকাল তা বাগানের অরক্ষিতভাবে পড়ে আছে। এতদিন কেউ চুরি করলো না, আর আজ একজন জলজান্ত মানুষ শুয়ে আছে সামনের বেঞ্চিতে, আজই এসে অত বড় ভারী একটা মূর্তি চুরি করে নিয়ে যাবে? না, তাও অসম্ভব বলে মনে হয় না। কেন জানি না আমার কেমন ভয় হল, গা ছমছম করতে লাগলো। রাত আর বেশি নেই, এ বাগানে আর শুয়ে থাকার দরকার নেই। আস্তে আস্তে কলকাতার মুখও হাঁটা দিই। যেমন কথা মনে আসা তেমন আমি বেঞ্চি থেকে উঠে পড়লাম। পুকুর ঘাটে নেমে চোখে মুখে জল দিয়ে নেব বলে ঘাটের দিকে যাচ্ছি, এমন সময় আবার অবাক হয়ে দাঁড়িয়ে পড়লাম। বাদাঘাটের ঠিক উপরেই আমলকি তলায় যে স্ট্যাচুটা ছিল সেটাই বা কই? সেটার হাত ভাঙা ছিল বলে আরো বেশি করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। এই তো তার শূন্য বেদিটা পড়ে আছে। মনে কেমন যেন সন্দেহ হলো। বাগানের চারিদিকে চেয়ে চেয়ে দেখল, কত পুতুল ছিল এখানে ওখানে, বনের ঝোপের মধ্যে, আড়ালে আবডালে। সাদা পাথরের পুতুলগুলো ফুটফুটে জ্যোৎস্নায় ঝকঝক করছিল। এখনো তেমনি সাদা জ্যোৎস্না বাগানের সর্বত্র। ওই সেই অপসরি পুতুলগুলো একটাও তো নেই। এক রাত্রে কি বাগানের সব পুতুল চুরি হয়ে গেল? এই রাতটার জন্যই কি চোররা ওত পেতে বসেছিল? আশ্চর্য! বোকার মতো চারদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম। এতক্ষণে বুঝলাম, ঘুম ভেঙে উঠে যা ভাবছিলাম বাগানের কোথায় কি পরিবর্তন ঘটেছে, সে হলো এই পরিবর্তন। গোটা বাগানের এই মস্ত পরিবর্তন সাধিত হয়েছে আমার ঘুমের মধ্যে। ততক্ষণে পায়ে পায়ে আমি উঠে গিয়ে পুকুরের বাঁধা ঘাটের উপরটাতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পুকুরের জলের দিকে চাইতে আমার কেমন যেন হয়ে গেল। সারা শরীর দোল দিয়ে উঠল ভয়ে, বিস্ময়। বাগানের সব অপসরি পুতুলগুলো জলে নেমে সাঁতার দিচ্ছে, দিব্যি সাঁতার দিচ্ছে, এপার ওপার যাচ্ছে। কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট দেখতে পেলাম, সেগুলো জীবন্ত হয়ে ওঠেনি, আড়ষ্টভাবেই পুতুল রূপে সাঁতার দিচ্ছে। এইখানে আমাদের সঙ্গে বন্ধুকে কে যেন একটা প্রশ্ন করলো। আপনি স্পষ্ট দেখতে পেলেন? অধ্যাপক বন্ধুটি আমাদের মুখের দিকে তাকিয়ে বললেন, অনেক দিনের কথা হয়ে গেল বটে, কিন্তু আমি আজও ভুলিনি সে রাত্রের কথা। সে দৃশ্য আজও আমি দেখছি চোখের সামনে। মাঝে মাঝে যেমন দেখি, বিশ্বাস করা না করা অবশ্য আপনাদের ইচ্ছে। আমি কাউকে বলি না বিশ্বাস করতে। আমি বললাম, নিশ্চয়ই সিদ্ধি খেয়েছিলেন বন্ধুর বাড়ি বেলঘরেতে, বা আমি ওসব কোনোদিনও ছুটাম না, এখনো তাই। বিশ্বাস করো না কথাটা? সকলেই রুদ্ধ নিঃশ্বাসে শুনছিলাম। আমরা বললাম, তারপর? বন্ধু বলতে আরম্ভ করলো আবার। তারপর চুপ করে দাঁড়িয়ে রইলাম, এক দৃষ্টে সেদিকে চেয়ে। আমার মনে হলো আমি পাগল হয়ে গিয়েছি, কিংবা আমার কোনো শক্ত রোগ হয়েছে। যা দেখছি এসব কি? বেশ মনে আছে, পশ্চিম দিকে পাঁচিলের গায়ে একটা বড় তাল কি নারকোল গাছ ছিল। চাঁদ তখন গাছটার ঝাঁকড়া মাথার দিকে আড়ালে। সে ছবিটা বেশ মনে আছে আমার। আবার তখনই চোখ নামিয়ে পুকুরের দিকে চাইলাম। সেখানে সেই অদ্ভুত, অবিশ্বাস্য, অস্বাভাবিক দৃশ্য। সব সাদা সাদা মর্মর মূর্তিগুলো জীবন্ত মতো জলকেলি করছে পুকুরের জলে। আমার মাথা ঘুরে গেল যেন, নিজের উপর কেমন একটা অবিশ্বাস হলো। সেখান থেকে মারলাম টেনে ছুট।
একবারে সোজা দৌড় দিয়ে ফটকের কাছে এসে যখন পৌঁছেছি তখন আমার মনে হলো যেন, অবশ্যই হলফ করে বলতে পারবো না সত্যি কিনা, তবে আমার মনে হলো যেন অনেকগুলো মেয়ে খিলখিল করে একযোগে হেসে উঠল। হাসির একটা ঢেউ যেন আমার কানে এসে পৌঁছালো। পরক্ষণেই আমি একবারে ব্যারাকপুর ট্রাঙ্ক রোডের ওপর এসে পড়লাম। এবার আপনারা যে প্রশ্ন করবেন তা আমি জানি, সেখানে আমি আর গিয়েছিলাম কিনা। পরদিন গিয়েছিলাম, একা নয়, 3টি বন্ধু সঙ্গে করে। গিয়ে দেখলাম পুরনো ভাঙা বাগানবাড়ি, আগাছার জঙ্গলে ভরা ফুলের ক্ষেত, কতগুলো হাত ভাঙা নাক ভাঙা অশরীরী পুতুল এদিক ওদিকে বন জঙ্গলে আড়ালে পাথরের বেদির উপরে দাঁড় করানো। কোথাও কোনো দিকে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। হঠাৎ আমার এক বন্ধু আমাকে ডাক দিল। ঘাটের উপরে আমলকি তলায় যে হাত ভাঙা পুতুলটা দাঁড়িয়ে আছে, একটা মোটা বিচুটি লতা মাটি থেকে গজিয়ে উঠে সেটার দুখানা পা আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। অন্তত 1 বছর পুরনো লতা। গত বর্ষায় এ বিছুটি লতা গজিয়ে উঠেছিল এমনই মনে হয়। লতাটার কোথাও ছেঁড়া নেই, ভালো করে পরীক্ষা করে দেখা গেল। অথচ আমি হলফ করে বলতে পারি যে এই পুতুলটা কাল জলে নেমেছিল। অন্তত এই বেদিটা আমি কাল খালি দেখেছি। এই ঘাটের ধারেই তো কতক্ষণ দাঁড়িয়েছিলাম। বন্ধুরা বললেন, তাহলে বিচুটি লতা এমন থাকে কি করে? এই লতা জড়ানো তো 1 বছরের জড়ানো, রাতারাতি গাছটা গজায় না। ওদের যুক্তি অকাট্য। কি উত্তর দেব ওদের? আমার নিজেরই যখন ক্রমশ অবিশ্বাস হচ্ছে আমার নিজের উপর। ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।